দর্শক, আজ পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমত, বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ এবং স্বাধীন করতে সৌদি আরব 14 সদস্যের একটি জোট গঠনের ঘোষণা দিয়েছে। খবরে বলা হচ্ছে এই জোটে বাংলাদেশও থাকতে পারে। এদিকে গত রাতেও ইরানের পক্ষ থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের গালিবাফ তিনি বলেছেন, কেশম দ্বীপে আমেরিকা যে হামলা চালিয়েছে তার জন্য তাদের মূল্য অবশ্যই দিতে হবে। অন্যদিকে ইরানের খাতামুল আম্বিয়ার সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য তাদের সমরাস্ত্র যেমন জরুরি, তেমনি তাদের সঙ্গে কফিনও থাকতে হবে। কফিন এখন তাদের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছে। এই কথার অর্থ কি সেটা আমরা সবাই বুঝতে পারছি। দর্শক, আরেকটি অত্যন্ত বিপজ্জনক খবর হলো, ইরানের সর্বোচ্চ নেতাকে আমেরিকা এবং ইসরায়েল খুঁজছে। যখন তারা ইরানের সর্বোচ্চ নেতাকে খোঁজে, তার মানে আমরা সবাই বুঝতে পারি। এ নিয়েও আজকে আলোচনা হবে। পাশাপাশি মিশরের একটি সমুদ্র বন্দরে একটি এলএনজি জাহাজে ড্রোন হামলা হয়েছে এবং সেখানকার একটি আমেরিকান যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করা হচ্ছিল, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি তিনি কথা বলেছেন। তিনি কি বলেছেন এবং কেন বলেছেন সেটিও আলোচনা হবে। দর্শক, প্রথম আলোচনা হলো সৌদি নেতৃত্বে গঠিত হতে যাওয়া যে জোটটি, সেই জোটের বিষয়ে, যেখানে বাংলাদেশ সহ বিশ্বের 14টি দেশ সমর্থন জানিয়েছে। এই জোটের লক্ষ্য হলো বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে সৌদি বন্দরমুখী জাহাজের উপর ইয়েমেনের হুতি সমর্থিত বাহিনীর আরোপিত নিষেধাজ্ঞা এবং অবরোধ ভেঙে দেওয়া এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। এই লক্ষ্যে গতকাল সৌদি আরবে মোট 43টি দেশের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যে দেশগুলো সৌদি আরবের এই জোটকে সমর্থন দিয়েছেন সেই দেশগুলো হচ্ছে কুয়েত, কাতার, বাহরাইন, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, সুদান, সোমালিয়া, জিবুতি, জর্ডান, মিশর, ইয়েমেন এবং সৌদি সমর্থিত একটা অংশ। 43টি দেশের সম্মেলনে 14টি দেশ এতে সমর্থন দিয়েছে। জোটের নেতৃত্বে থাকবে সৌদি আরব এবং সদর দপ্তরও এই সৌদি আরবেই হবে। দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হলো, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরাক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত তারা কিন্তু এই জোটে নেই। এখন প্রশ্ন হলো, এই জোট যদি কেবল কূটনৈতিক এবং বেসামরিক উপায়ে অবরোধ থেকে মুক্তির চেষ্টা করে তবে সেটা একদিক, কিন্তু বাস্তবে হুতিদের অবরোধ ভাঙতে গেলে সামরিক হস্তক্ষেপ বা সংঘাত অনিবার্য হয়ে উঠবে। সেখানে মুসলিম দেশগুলো সৌদি আরবকে সমর্থন দিয়ে একটি যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে। এটা কতটা যৌক্তিক এবং মুসলিম বিশ্বের স্বার্থে কতটা এটা কাজে লাগবে, এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। প্রশ্ন হলো, এই মুসলিম দেশগুলো কেন সৌদি আরবকে বলে না যে ইয়েমেন তো আপনার প্রতিবেশী এবং একটি দরিদ্র মুসলিম দেশ, তাদের সঙ্গে সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করার একটা উপায় আছে। কেন তারা মধ্যস্থতা করার পরিবর্তে যুদ্ধের একটা জোটে অংশ নিচ্ছে? সৌদি আরব নিজেই বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক একটি দেশ। ইয়েমেনের চেয়ে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী। তারপরও ইয়েমেনের বিরুদ্ধে 14 থেকে 15টি দেশের জোট তৈরি করা, এটা কি ধরনের মুসলিম ভ্রাতৃত্ব এবং প্রতিবেশী সুলভ আচরণ? সৌদি আরব পবিত্র মক্কা মদিনার খাদেম এবং মুসলিম বিশ্বের এক ধরনের নেতা। তাদের উচিত ছিল একটি দুর্বল প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত নিরসনে কূটনীতির পথ বেছে নেওয়া, কিন্তু তারা সেটা না করে যুদ্ধের পথে যাওয়া একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা। দর্শক, এখানে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের উচিত এখানে শক্ত অবস্থানে থেকে কূটনৈতিক পথ বেছে নেওয়া, প্রয়োজনে জোটে রাজনৈতিক সমর্থন দেওয়া, কিন্তু
সরাসরি যুদ্ধে অংশ না নেওয়া বাংলাদেশের জন্য অনেক কার্যকরী একটা পন্থা হবে। আমাদের প্রচুর জনশক্তি সৌদি আরবে তারা কর্মরত আছে এবং রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে জনশক্তি পাঠানোর বিনিময়ে সৌদি আরবের হয়ে যুদ্ধ করা কোনো যুক্তিসঙ্গত একটা দাবি কিন্তু নয়। আমাদেরকে নিজেদের স্বার্থ বিবেচনা করে কূটনৈতিক সম্পর্ক অটুট রেখে সংঘাত নিরসনের উদ্যোগ নেওয়া উচিত। বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার, যেখানে পাকিস্তান, চীন, রাশিয়া, এমনকি মালয়েশিয়া এবং তুরস্ককে অন্তর্ভুক্ত করা যায়। জোটে থাকা দেশগুলোর একটি অংশ মিলে সৌদি আরবকে যুদ্ধ না করে আলোচনার পথে আনার চেষ্টা করা যেতে পারে। যুদ্ধ কখনোই বাব আল মানদেব বা লোহিত সাগরকে এই মুক্ত করতে পারবে না, বরং এখানে রক্তক্ষয় আরও বাড়বে, তেল গ্যাসের দাম আকাশচুম্বী করবে এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। দর্শক, 2023 সালে এই পথে প্রতিদিন 8,60,00,000 ব্যারেল তেল এবং 400 কোটি ঘনফুট গ্যাস পরিবহন করা হয়েছে। এছাড়াও ইলেকট্রনিক্স, পোশাক, সার সহ অসংখ্য পণ্য এশিয়া থেকে ইউরোপ, আমেরিকায় এই পথ দিয়ে কিন্তু গিয়েছে। যুদ্ধ এই সমুদ্র পথ উন্মুক্ত করবে না, কূটনীতি এবং বাস্তবতার ভিত্তিতে সমাধান খুঁজতে হবে। দর্শক, এখন বলবো ইরান মার্কিন সংঘাতের সর্বশেষ অবস্থা সম্পর্কে। ইরান গত রাতেও কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কালিবাফ তিনি বলেছেন, কেশম দ্বীপে আমেরিকার হামলায় এক পরিবারের মা, বাবা এবং ছোট মেয়ে নিহত হয়েছে। তাই আমেরিকাকে এর মূল্য অবশ্যই দিতে হবে। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি তিনি বলেছেন, মার্কিন সেনাদের জন্য সামরিক সরঞ্জাম যেমন অপরিহার্য, ঠিক তেমনি কফিনও অপরিহার্য অংশ হয়ে উঠেছে। দর্শক, এটার অর্থ হচ্ছে ইরান এখন মার্কিন সেনাদের উপর ব্যাপক হামলা চালানোর একটা কঠোর অবস্থানে যাচ্ছে। অন্যদিকে মিশরের বন্দরে এলএনজি জাহাজে হামলা এবং আমেরিকান যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনায় ইরানকে দায়ী করা হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেটা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, মিশর একটা আঞ্চলিক বন্ধু, তাদের নিরাপত্তা আমরা গুরুত্ব দিই। এখন হামলার পিছনে ইসরায়েল থাকতে পারে এবং ইরানকে দায়ী করার একটা অপচেষ্টা এখানে হতে পারে। দর্শক, সবশেষে অত্যন্ত উদ্বেগজনক খবর হলো ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনিকেও আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দারা তারা খোঁজাখুঁজি শুরু করেছে। তিনি দায়িত্ব নেওয়ার পর জনসমক্ষে এখনো আসেননি, তাই তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এর অর্থ হলো তারা তাকে হত্যা করার একটা চেষ্টা করছে। কিন্তু সাবেক সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনিকে হত্যা করেও আমেরিকা কি লক্ষ্য অর্জন করতে পেরেছে? নতুন নেতাকে হত্যা করলেও তারা সফল হবে না, বরং ইরানের প্রতিশোধ আরও কঠোর হবে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। দর্শক, পরিশেষে আপনাদের মতামত জানতে চাই, সৌদি আরবের এই জোটের উচিত ইয়েমেন বা হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া, নাকি তাদের উচিত সৌদি ইয়েমেন সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ নেওয়া? আপনার চিন্তাশীল মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।